আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করতেছি 2019 টয়োটা প্রিয়াস। আমরা যদি সামনের পার্ট থেকে আসি, এটাতে কিন্তু প্রজেক্টর লো বিম অ্যান্ড হাই বিম আসছে এই একটাতে ইন্টিগ্রেট করা। দেন হচ্ছে এইটাতে ডিআরএল আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু মডেলিস্টের বডি কিটটা নাই, সো এইটা হচ্ছে একটু ইউনিক, কাজ গাড়িটা এমনি অনেক নিচু, তারপরে যদি মডেলিস্টের বডি কিটটা থাকে তাহলে কিন্তু গাড়িটা অনেক বেশি নিচু হয়ে যায়। বাংলাদেশের জন্য কিন্তু সেটা ফিজিবল হয় না। হ্যাঁ, টায়ার্সের ক্ষেত্রে উই আর গেটিং 215, 45 আর 17s অ্যান্ড ইউ গ্যাস ক্যান সি এটা কিন্তু একটা লো প্রোফাইল টায়ার। অ্যান্ড আমি এতক্ষণ চালাইলাম, খুব একটা কিন্তু আহামরি স্টিফনেস লাগে নাই, কাজ দ্য সাসপেনশন ইজ মানে অনেক সফট সেই তুলনায়। অ্যান্ড অবভিয়াসলি এই গাড়িটাতে বাটি বসানো হয়েছে, যে কারণে বা স্পেসার যেটাকে আমরা বলি, কারণ তাছাড়া গাড়িটা অনেক বেশি নিচু থাকে। সো বাটি বসানোর পরে সাসপেনশনটা আরেকটু বেশি লুজ হয়ে যায়, আই মিন সফট হয়ে যায়। সো সেই তুলনায় আসলে এই স্টিফ টায়ার্সগুলো খুব একটা এফেক্ট করে না। অ্যান্ড গাইস, প্রিয়াসের কিন্তু ওভারঅল ডিজাইনটা অনেকের পছন্দ হয় না, বাট ডিজাইনটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল, বিকজ ইউনো দ্য সুপি ডিজাইন, যে একদম পুরো সামনে থেকে পিছনে এইভাবে সুপ করে আসে, এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা ডিজাইন। কাজ আপনার যখন উইন্ড রেজিস্ট্যান্সটা আসে তখন কিন্তু খুবই ইজিলি আপনার এটা মানে ক্রস করে চলে যায়, মানে বাতাসের ড্র্যাগটা খুবই কম হয়। হ্যাঁ, আমরা যদি পিছনের স্পেসের কথা বলি, মানে এইখানে লিটারালি একটা মানুষ শুয়ে ঘুমাইতে পারবে এরকম জায়গা আছে। অ্যান্ড আপনারা একটা টোনিন কভারও পাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা এটা এভাবে ঢেকে রাখতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড গাইজ এখানে কিন্তু দেখেন অন্যান্য গাড়িতে যেমন একটু মধ্যে ঢুকানো লাগে লাগেজ, প্রিয়াসে কিন্তু আপনারা জাস্ট উপর দিয়ে রেখে দিতে পারতেছেন, ঠিক আছে। সো গাইজ 2019 মডেলটাতে কিন্তু এই যে টেইল লাইটসটা একটু ডিফারেন্ট করছে, এখানে আলাদা একটা সেকশন রাখছে, কিন্তু 2016 আর ওই গাড়িগুলোতে কিন্তু আপনার পিছনেরটা আর একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, সো কামিং টু দ্য ব্যাক সিটস। সো গাইজ প্রিয়াসের ব্যাক সিট 2019 মডেলের ব্যাক সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম, কাজ আপনারা এইখানে লেদার পাচ্ছেন অ্যান্ড সাইডে কিছুটা সফট ম্যাটেরিয়াল আছে, এইটা প্লাস্টিক। আপনারা আর্মরেস্ট পাচ্ছেন উইথ কাপ হোল্ডার্স অ্যান্ড স্পেস কিন্তু ভালোই, মানে আমি 6 feet 1 হওয়ার পরেও যে আমার এখানে এক হাতের মতো গ্যাপ আছে। হেডরুমের কথা যদি বলি, হেডরুম হাফ হাতের মতো আছে, উইচ ইজ ভেরি মানে সারপ্রাইজিং, বিকজ গাড়িটা এত সুপি একটা ডিজাইন, বাইরে থেকে দেখে মনে হয় যে মধ্যে বসলে মনে হয় মাথায় লেগে যাবে, রাইট, বাট অ্যাকচুয়ালি লাগতেছে না। কাজ আমি 6 feet 1 হয়ে যদি আমার মাথায় রাখার পরেও যদি হাফ অ্যান ইঞ্চের মতো গ্যাপ থাকে, তাহলে আসলে অন্য কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা যদি সামনের সিটে আসি, এখানে আমরা ওয়্যারলেস চার্জিং পাচ্ছি। দেন স্টিয়ারিংটা লেদার র্যাপড, আপনার এখানেও সেম সাইডে লেদার আছে। এই উপরের পার্টটা কিন্তু সফট ম্যাটেরিয়াল, হ্যাঁ, এই পুরাটাই সফট ম্যাটেরিয়াল। অ্যান্ড ড্যাশবোর্ডে কিন্তু এখানে একটা ক্রোম ফিনিশ দিছে, উইচ ইজ প্রোন টু ফিঙ্গারপ্রিন্টস, ইউনো। অ্যান্ড আমরা নর্মাল একটা গ্লাভ বক্স পাচ্ছি, ওই যে পুশ করার ওরকম কোনো ক্রেজি জিনিস নাই। বটল হোল্ডার্স পাচ্ছি, মোটামুটি একটা সাইজের হাফ লিটারের মতো রাখতে পারবেন বটল হোল্ডার্সে। দেন আমরা আর্মরেস্ট পাচ্ছি এখানে, অ্যান্ড হচ্ছে মিরর্স উইথ লাইট আসে, ইয়াপ, অ্যান্ড এইটাতেও মিরর্স উইথ লাইট আসে। অলরাইট, সো গাইস প্রিয়াস নিয়ে কিন্তু অনেকে গাড়িটাকে হেট করে বিকজ অফ দ্য ডিজাইন অ্যান্ড হাউ ইউনো প্রিয়াস যারা চালায়। সো কিন্তু আমার কাছে কিন্তু লাগে যে না, প্রিয়াস বাংলাদেশের জন্য একটা পারফেক্ট কার। ইটস ফুয়েল এফিশিয়েন্ট, ঠিক আছে, ইটস ভেরি কমফোর্টেবল, ইটস কমফোর্টেবল দেন প্রিমিয়াম। সো সেই অনুযায়ী অ্যান্ড এটার প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু গাড়িটা খুবই সুইটেবল বাংলাদেশের জন্য। সামনে এবং পিছনে দুটাতেই কিন্তু আপনার ডিস্ক ব্রেকস আছে, সো ব্রেকিং নিয়েও তেমন একটা ইয়ে নাই। উই উইল পুশ দিস কার ইন দ্যাট মানে লেটার পার্ট অফ দ্য ভিডিও, সো let's get right into it. সো গাইজ আমরা এতক্ষণ ফুয়েল এফিসিয়েন্টলি চালায় আসি অ্যান্ড উই গট হাইয়েস্ট ওয়াজ 27.7। সো এর বেশি আসলে পাওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, সো আমরা যদি একটা 0 to 100 করি, the braking is quite good, ঠিক মতো ধরে বসে। হ্যাঁ,
ভালোই টায়ার স্কিড হয়। অ্যান্ড এটা যদি আরেকটু ভালো টায়ার্স ইউজ করা যেত, ফর এক্সাম্পল এখন ডানলপ টায়ার্স আছে, সো ইয়োকোহামা বা ব্রিজস্টোন যদি কিছু একটা ইউজ করা যেত, ইট উড হ্যাভ বিন মাচ মাচ বেটার। সো গাইজ, প্রিয়াসের আমরা ড্রাইভিং ফিলটা নিয়ে বলি। জিনিসটা হচ্ছে এটার সাসপেনশনটা কিন্তু ভালো একটা স্পটে, হ্যাঁ, নট সো সফট, নট সো স্টিফ। বাংলাদেশের জন্য যদি কেউ অ্যাভারেজ মানুষ কিনতে চায়, আমি বলবো যে প্রিয়াস খুবই ভালো একটা গাড়ি। অ্যান্ড আচ্ছা, আমরা এসিটা একটু বাড়াই দিই। সো সামনে একটা কর্নারিং টেস্ট যদি করি, সো ইউ গাইস ক্যান সি যে গাড়িটা কতখানি সোয়ে করতেছে। হ্যাঁ, ইটস বিকজ যে সাসপেনশনের উপরে যে স্পেসার্সটা বসানো হয়, সো এটার কারণে কিন্তু গাড়ির অনেকটা এই যে সোয়ে করে টার্নিংয়ের সময়। সো কেউ যদি হাই স্পিডে গাড়িটা চালান, এটা একটু মাথায় রাখবেন, হঠাৎ করে লেফট রাইট করতে পারবেন না, বিকজ গাড়িটা ব্যালেন্স অনেক বেশি শিফট হয়ে যায়। গাড়িটার কিন্তু ভালো ফুয়েল এফিসিয়েন্সি, তারপর হচ্ছে এটার কমফোর্ট, তারপর হচ্ছে এইটার যে প্রাইস রেঞ্জে পাওয়া যায়, হ্যাঁ, সো সেই তুলনায় কিন্তু প্রিয়াস বাংলাদেশের পার্সপেক্টিভে একটা 8 ইয়ার গাড়ি। অ্যান্ড ইট ফুলফিলস অলমোস্ট এভরিথিং মানে এ পার্সন ইজ ফর হিজ ফ্যামিলি। কারণ এই গাড়িটা কিন্তু একদম টপ প্যাকেজটা 2019-এর মডেল, অ্যান্ড কেনা হয়েছে হচ্ছে লাস্ট ইয়ারের ডিসেম্বরের দিকে। সো গাড়িটা পড়ছিল অ্যারাউন্ড হচ্ছে 33 লাখ। অ্যান্ড ইউ গাইস ক্যান সি যে সামনে আমরা একটা হেডস আপ ডিসপ্লে দেখতে পারতেছি। সো এই হেডস আপ ডিসপ্লেটা হচ্ছে এইখানে, মানে এটা অন অফও করা যায়, অ্যান্ড এটার পজিশনও উপর নিচে করা যায়। সো আমি যদি লেফট রাইট করি, ইউ গাইস ক্যান সি যে ওই জিনিসটাও চেঞ্জ হইতেছে। সো হ্যাঁ, প্রিয়াসের কিন্তু এই যে মাঝখানে যেহেতু ড্যাশবোর্ডটা, সো এটার কারণে কিন্তু হেডস আপ ডিসপ্লেটা অনেক ফাংশনাল, কাজ তাছাড়া মাঝখানে তাকাইতে হয় স্পিডোমিটার বা দেখার জন্য। হ্যাঁ, অ্যান্ড হেডস আপ ডিসপ্লেটা কিন্তু আপনার মানে বেসিস যে কোন প্যাকেজটা নিচ্ছেন, একদম টপ টিয়ার না, তারপরেরটা না, তার আগেরটা, ঠিক আছে। বেস প্যাকেজে মোস্ট প্রবলি এটা থাকে না, হেডস আপ ডিসপ্লেটা। অ্যান্ড গাইস, দিস কার কামস উইথ ভেন্টিলেটেড অ্যান্ড হিটেড সিটস। সো এইটা খুবই ভালো একটা জিনিস, কাজ আপনি লেটস সে এখন অনেক গরম, রাইট? সো আমি বাইরে থেকে আসছি, আমার পুরো পিঠ ঘেমে গেছে, ভেন্টিলেটেড সিটস অন করে দিলে পুরা সিট থেকে মানে এসির বাতাস বের হয়। মানে এইটা যে কি ভালো একটা ফিচার, মানে যতক্ষণ আপনি ইউজ করতেছেন না ততক্ষণ আপনি বুঝবেন না। অ্যান্ড মানে যার গাড়ি উনিও কখনো ইউজ করে না, আমি লাইক ব্রো এটা তো ভেন্টিলেটেড সিটস আছে। দেন আমি ইউজ করার পর হি ইজ অলসো সারপ্রাইজ যে পুরো জিনিসটা তো সেই। তো ইকোতে দেখি কীরকম পাওয়া যায়, কাজ ইকোতে যদি আমরা 27-এর বেশি পাই, তাহলে বুঝতে হবে যে গাড়ি ইকোতে একটু ডিফারেন্টলি বিহেভ করে দেন নর্মাল। অ্যান্ড গাইজ, এইটা কিন্তু যেহেতু 33 পড়ছে, কাজ আপনারা যদি একদম টপ টিয়ারটা না নিয়ে যদি আরেকটু আগের কোনো প্যাকেজ নেন, তাহলে কিন্তু অ্যারাউন্ড 27-28 পেয়ে যাচ্ছেন 2019-এর মডেল। এখন যদিও 2019-এর মডেলটা পাওয়া একটু ডিফিকাল্ট, কাজ যেহেতু 2025 চলে আসছে, সো আপনাদের হচ্ছে 2020-এর মডেল থেকে পাবেন। সেম অ্যারাউন্ড এরকমই প্রাইস রেঞ্জ পড়বে, খুব বেশি আহামরি মানে বেশি বা কম হবে না। অ্যান্ড প্রিয়াস কিন্তু প্রিমিয়ার থেকে কমফোর্টেবল। সো কেন মানুষ প্রিমিয়ার কিনতেছে, এটার অ্যাকচুয়ালি এখন কোনো মানে যুক্তিগত কোনো রিজন নাই। হ্যাঁ, ইটস মোর কমফোর্টেবল, উইন্ড নয়েজ নাই, ইউ গ্যাস ক্যান প্রিটি মাচ শেয়ার। দ্য অনলি থিং যেটা বলবো যে গাড়িটা অনেক সোয়ে করে, বাট জিনিসটা প্রিমিয়ার তো সেম অনেক সোয়ে করে যদি বাটি লাগায় নেন। বাট তাছাড়া এই গাড়ির কোনো নেগেটিভ সাইড নেই। অ্যান্ড অলসো হেডস আপ ডিসপ্লে আছে, দেন হচ্ছে আপনার হিটেড অ্যান্ড কুল সিটস আছে, যেটা আপনার মানে হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটস আছে, যেটা আপনার প্রিমিয়াতে নাই, ঠিক আছে। অ্যান্ড এই গাড়িতে একটা জিনিস খেয়াল করবেন যে একটা ব্লু কালার একটা লাইনিং দেখা যাচ্ছে, এইটা কিন্তু মানে যার গাড়ি সে হচ্ছে এটা আলাদা লাগাই নিছে এখন 500 টাকা দিয়ে। সো এটা কিন্তু RGB বা এরকম কিছু না, এটা হচ্ছে জাস্ট আপনার মানে একটু লাইটটা রিফ্লেক্ট করে, সো এটা দেখতে আর একটু প্রিমিয়াম লাগে, যে একটা হাইব্রিড বোঝা যায়। অ্যান্ড জিনিসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বাট কেউ যদি এখানে যে RGB LED স্ট্রিপটা লাগাতে চান, তাহলে ওইটার দাম ভ্যারি করে, 4000 থেকে 16000 পর্যন্ত আছে। বাট কেউ যদি অ্যান্টি ফ্লিকার সহ লাইটটা লাগাতে চান অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটির, দেন ওটা অ্যাকচুয়ালি 16000 টাকা পড়ে, 16-15 এরকম পড়ে আর কি। একটা জিনিস বলবো প্রিয়াসের একটু মানে খারাপ সাইডে, সেটা হচ্ছে টায়ার নয়েজটা একটু বেশি আসে, বিকজ লো প্রোফাইল টায়ার্স। অ্যান্ড এইটার জন্য কিন্তু আপনার টায়ার নয়েজটা যে শোনা যায় অনেক বেশি প্রোনাউন্স আর কি, আর উইন্ড নয়েজটা কিন্তু তেমন একটা নাই।
এখন প্রিয়াসের যেই প্রাইস রেঞ্জে পড়তেছে এখন, রাইট, এইটার সাথে কিন্তু ইনসাইটের কম্প্যারিজনটা একটু আনফেয়ার লাগে। কাজ 2019 প্রিয়াসও যদি আপনার 33 লাখ পড়তেছে, তো আপনার ইনসাইট কিন্তু 36 থেকে 39 এরকম পড়ে যায়। হ্যাঁ, অ্যান্ড আমাকে যদি বলেন যে ইনসাইটটা কেমন, লাইক ড্রাইভিং ফিলটা কেমন, আমি এখন একটা টেম্পোরারি দিতে পারি যে ইনসাইট ফিলস মোর অফ এ লাইক ড্রাইভার্স কার দেন হাইব্রিড। হ্যাঁ, অ্যান্ড ওইটার ব্যাটারি সাইজও প্রিয়াসের থেকে একটু ছোটো, সো এক্সপেক্টেডলি ওটাতে একটু মানে স্লাইটলি ওয়ার্স ফুয়েল মাইলেজ পাবেন, ঠিক আছে। বাট ফুয়েল মাইলেজের দিক থেকে যদি চিন্তা করেন দেন দ্যাটস প্রিয়াস ফর শিওর। মানে এটার থেকে বেটার ফুয়েল মাইলেজ আপনি অন্য কোনো গাড়িতে অ্যাচিভেবল না। এখন আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে টয়োটা এই জিনিসটা করছে, যে জিনিসটা খুবই বিরক্তিকর, সেটা হচ্ছে দেখা যায় যে সেম মডেল সেম ইয়ারের মধ্যেও আপনার কয়েকটা ভ্যারিয়েশনস থাকে ব্যাটারি সাইজের উপর। আমি মেইন হাইব্রিড ব্যাটারিটার কথা বলতেছি। সো দেখা যায় যে ওই হাইব্রিড ব্যাটারিটা কি কয়েকটা গাড়িতে, লেটস সেই আমার ঠিক মনে নেই, বাট টয়োটা অ্যাকোয়াতে যেমন 0.9 কিলোওয়াট আওয়ার একটা ব্যাটারি থাকে। হ্যাঁ, প্রিয়াসে হচ্ছে অ্যারাউন্ড 1.3 মনে হয় 1.3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকে। বাট এইটা আবার ডিফার করে, যেমন যদি নিকেল মেটাল হাইড্রেটের ব্যাটারিটা হয় তাইলে এক সাইজ থাকে, অ্যান্ড যদি যদি আবার লিথিয়াম আয়ন থাকে তখন আবার ব্যাটারি সাইজটা ডিফারেন্ট হয়। লিথিয়াম আয়ন থাকলে আবার 0.7 কিলোওয়াট আওয়ার হয়ে যায়, কারণ লিথিয়াম আয়ন হচ্ছে আরও ডেন্সার দেন নর্মালি আর কি ওই নিকেল মেটাল হাইড্রেট। সো এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে কয়েকটা প্রিয়াসে আপনি বেটার ফুয়েল মাইলেজ পাবেন, কয়েকটা প্রিয়াসে আপনি কম মানে খারাপ ফুয়েল মাইলেজ পাবেন। হ্যাঁ, এখন এইটা আপনারা যখন কিনবেন তখন যাদের কাছ থেকে কিনবেন তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবেন কোন চেসি কোডটা হচ্ছে আপনি কিনতেছেন। আপনি যদি চ্যাট জিপিটিকে আপনি সার্চ করেন যে প্রিয়াসের 2017 বা 2019-এর কী ভ্যারিয়েন্ট আছে, কয়টা ব্যাটারি সাইজ আছে, তখন হচ্ছে ও আপনাকে দেখাবে যে প্রিয়াসের কয়টা ব্যাটারি সাইজ আছে অ্যান্ড এইগুলোর চেসিস কোড হচ্ছে এটা। সো আপনি যখন অপশন থেকে গাড়ি কিনবেন তখন যেন আপনি মানে মেক শিওর করেন যে আপনি ওই এক্স্যাক্ট চেসিস কোডটাতে কিনতেছেন, তাহলে আপনি একটু বড় ব্যাটারি সাইজ পাবেন অ্যান্ড যের কারণে আপনি একটু বেটার ফুল মাইলেজ পাবেন। হ্যাঁ, সো মানে হাইব্রিড গাড়ি কেনার সময় এই টিপটা সবাই একটু মাথায় রাখবেন, স্পেশালি টয়োটার ক্ষেত্রে, বিকজ ওরা এই জিনিসটা চেঞ্জ করে। এই যে ভেন্টিলেটেড সিটস, এই জিনিসটা অনেক বেশি জোস। মানে এত গরম আজকে, লিটারালি বাইরে দেখতেছেন কি পরিমাণ রোদ পড়ছে, অ্যান্ড এই ভেন্টিলেটেড সিটসের কারণে কিন্তু গাড়ি চালায় অনেক কমফোর্টটা অনেক বেড়ে যায় অনেক। অ্যান্ড গাইজ হাইব্রিডের মানে হাউ টু গেট দ্য ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি, সো সেটার একটা ভিডিও দেওয়া আছে, আমি উপরে রাইটে লিঙ্ক করে দিব না। সো যারা ওটা দেখেন নাই মানে ডু ওয়াচ ইট, বিকজ ওটাতে ইউ গাইজ ক্যান গেট দ্য ম্যাক্সিমাম কিলোমিটার পার লিটার। সো অ্যান্ড ড্রাইভিং সিটে বসে কিন্তু লাইক জায়গাটা কিন্তু মোটেও ক্র্যাম্প না। হ্যাঁ, লাইক দুইটা গাড়ি যদি কম্পেয়ার করি, যে প্রিয়াসটা কিন্তু বাইরে থেকে দেখে মনে অনেক নিচু, মাথা লেগে যাবে, অনেকে এটা ভাবে। আর টয়োটা সিএচআর হচ্ছে অনেকে দেখে ভাবে যে মাথা লেগে যাবে, রাইট। বাট প্রিয়াসে যে আমি যেভাবে বসে আছি রাইট না, আমার মাথার উপরে 1 হাতের বেশি গ্যাপ আছে, লাইক 1 হাতের বেশি উপরে। সো হেডরুম প্রচুর, অ্যান্ড সাইডেও কিন্তু মানে গ্লাসগুলো যেহেতু এত বড় দিছে, লাইক লেফটে অ্যান্ড রাইটে সব জায়গায়, তো এই জন্য কিন্তু দেখে মনে হয় যে মানে যেহেতু এত পরিমাণ লাইট ঢুকতেছে গাড়িতে, কখনোই এটা মানে ক্র্যাম্পড মনে হয় না। আমি কিন্তু অনেক কমফোর্টেবলি বসি। ড্রাইভিং সিটটা হচ্ছে আপনার পাওয়ার অ্যাডজাস্টেড আছে, বাট প্যাসেঞ্জার সিটটা হচ্ছে ম্যানুয়াল আসে। হ্যাঁ, অ্যান্ড গাইজ এটার কথা কেউ জিজ্ঞেস করেন না, এটা হচ্ছে আলাদা একটা লাগাই নিছে, বাট এটার ক্যামেরাটা হচ্ছে খুবই বাজেভাবে নিচে অ্যাঙ্গেল করা, সো আমার পিছিয়ে কিছু আমি দেখতে পারতেছি না। গাইস প্রিয়াস নিয়ে আমি একটা জিনিস বলবো, যে কেউ যদি স্পেসার লাগান দেন আপনার হ্যান্ডলিংটা একটু মাথায় কনসিডার করতে হবে। হ্যাঁ, কাজ আমি যদি এখন একটু লেফট রাইট করি, ইউ গাইস উইল সি গাড়িটা কী পরিমাণ দুলে, রাইট। সো এই জিনিসটা একটু মাথায় কনসিডার করেন, বিকজ যদি আপনারা 80 কিলোমিটার পার আওয়ারে থাকেন অ্যান্ড তখন যদি এরকম হঠাৎ করে লেটস সে সামনে হঠাৎ করে একটা কুকুর দৌড় দিছে, রাইট, অ্যান্ড আপনার রাইটে সোয়ার্ভ করে আপনার সামনে আগাইতে হবে আবার লেফটে, সো তখন কিন্তু গাড়িটা পুরো ইমব্যালেন্স হওয়ার একটা চান্স আছে। নট জাস্ট প্রিয়াস, এনি কার যেটার আপনার অনেক সোয়ে করবে যদি লেফট রাইট করতে যান, সো তখন কিন্তু আপনার ওই যে কাউন্টার স্টিয়ার করা লাগতে পারে। অ্যান্ড গাড়ি মানে আমি সেটার জন্য একটা টিপ দিব, সেটা হচ্ছে যে যেন আপনি মানে কন্ট্রোল না হারান। সেটা হচ্ছে যে যখন আপনি হঠাৎ করে রাইটে যাবেন, জিনিসটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট দিবেন না। হ্যাঁ, আপনার স্টিয়ারিংটা হালকা করে সরায় হালকা করে দিবেন, যত কম মুভমেন্ট করা যায় তত বেটার, ঠিক আছে। সো আপনি যদি হঠাৎ করে অনেক বেশি মুভমেন্ট করেন তখন কিন্তু আপনার ফ্রিকশন হারানোর বা ট্র্যাকশন হারানোর পসিবিলিটিটা আরও বেড়ে যায়, ঠিক আছে।
তো সামনে আমি আপনাকে দেখাবো, আমি যখন ওই মেইন রাস্তায় উঠবো তখন যদি আমি জোরে হঠাৎ করে লেফটে টার্ন করে মানে অ্যাক্সেলারেটর দিই, দেখবেন যে গাড়িটা কিন্তু ট্র্যাকশন হারায়, রাইট? বাট আমি যদি স্মুথলি করি তখন কিন্তু ট্র্যাকশন হারাবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখলে কিন্তু ইউ গাইস ক্যান মানে প্রপারলি ড্রাইভ দিস কার্স অ্যান্ড স্পিডও চালাতে পারবেন, জাস্ট এই জিনিসটা একটু কন্ট্রোলে থাকা লাগবে, ঠিক আছে? দ্যাটস অল। বাইরে প্রচুর বাতাস আজকে, তারপরে কিন্তু কোনো উইন্ড নয়েজ নাই। সি উই লস্ট ট্র্যাকশন। সো আমি এটার কথা বলতেছি, আমি যে হঠাৎ করে টান দিলাম এইটা না করে স্মুথলি যদি টান দিতাম তাহলে হচ্ছে ট্র্যাকশনটা হারাইতো না। এখানের এন্ট্রিটা না অনেক বাজেভাবে করছে, কাজ এত শার্প একটা এন্ট্রি কেন? এন্ট্রিটা তো স্মুথ থাকবে, হ্যাঁ মানে এক্সিটগুলো যেভাবে হয়েছে ওই সাইড দিয়ে ওভাবে হওয়ার কথা, এন্ট্রিটা এত ইয়ে করে দিছে কাজ দেখাও যায় না যে হ্যাঁ কিছু আসতেছে। গাড়ি কি হালকা একটু জাম করা ট্রাই করে। বাট না, গাড়ি 130 গেলে বোঝা যায় যে গাড়িটা অ্যাকচুয়ালি অনেক স্পিডে যাইতেছে। হ্যাঁ, আনলাইক দ্য সিভিক যেটা আমি কয়েক উইক আগে ড্রাইভ করছিলাম, সেটাতে যেমন অনেক স্টেবল থাকে। সো এইটা হচ্ছে বাটি লাগানোর মেইন ডিসঅ্যাডভান্টেজটা, মানে 120 ক্রস করার পর না কার অনেক শেক করে লেফট টু রাইট। সো এই জন্য হচ্ছে বোঝা যায় যে মানে ইউনো কন্ট্রোলটা হারানোর পসিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, বাট সিভিকে কিন্তু ওই জিনিসটা ছিল না। অ্যান্ড আমরা কয়টা পুল দিছি অ্যান্ড কিলোমিটার ইজ মানে কেপিএল হচ্ছে 18.9-এ চলে গেছে। সো ইকো মোডে রাখলে ইউ গাইস ক্যান গেট অলমোস্ট 30 কিলোমিটার পার লিটার অলমোস্ট। হ্যাঁ, আর হাইওয়েতে একটা হাইব্রিড কিন্তু নর্মালি আপনার সিটিতে ভালো পারফর্ম করে দেন হাইওয়েজ, বিকজ হাইওয়েজে কিন্তু ব্যাটারিটা যেমন আমি এখন যাচ্ছি একটা জিনিস করা যায়, ফর এক্সাম্পল আমি স্পিড বাড়াই, দেন হচ্ছে যে এখন হাইব্রিডে আমি ইভিতে বসে আছি, রাইট? তো অ্যাক্সেলারেটর হালকা করে প্রেস করে রাখছি। সো এইভাবে হচ্ছে যদি ক্রুজ করেন, যেটা পালস অ্যান্ড গ্লাইড, যেটা হচ্ছে আমি আমার ওই যে হাউ টু গেট দ্য বেস্ট ফুয়েল মাইলেজ হাইব্রিডের ভিডিওতে আমি এক্সপ্লেন করছি, ওইখানে হচ্ছে আপনি দেখবেন যে এই মেথডটা ইউজ করলে আপনি হাইওয়েতেও মানে বেটার ফুয়েল মাইলেজ পাবেন। হ্যাঁ, পালস অ্যান্ড গ্লাইড যে টেকনিকটা। অ্যান্ড কোর্স কন্ট্রোল যেহেতু আছে, আচ্ছা অন করছি অ্যান্ড এই তো 75 সেট করে দিয়েছি। আল্লাহ, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ব্রো, নো ওয়ে। গাছের সাথে গাছ ঢুকে গেছে মধ্যে। এক্সপ্রেস ওয়েতে মানুষজন আসে, এসে দেন উল্টা পাল্টা টানে, দেন অ্যাক্সিডেন্ট করে। যেমন আমি বললাম এই গাড়ি নিয়ে 120-র উপরে আমি যাব না অন এ ডে টু ডে বেসিস, কাজ 120-র উপরে এই গাড়িটা অনেক আনস্টেবল। হ্যাঁ, সো এই জিনিসটা যদি কেউ মানে মাথায় রাখতে পারেন যে না আমার গাড়ির লিমিটটা আমি বুঝতেছি, কখন এটা আনস্টেবল হওয়ার ইয়ে করতেছে, সেখানে আপনি পুশ না করলেই হয়। সো ম্যাক্সিমাম মানুষ যেটা হয় মানে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে গাড়ির ফিল কট্টু কেটে স্টেবল আছে, এগুলো কিছু বুঝে না। সো তারা হচ্ছে জাস্ট ইউনো মানুষকে বলতে হবে যে হ্যাঁ আমি 140 উঠাইছি, তাই হচ্ছে তারা টানে, অ্যান্ড দেন টানার পর সেরকম কন্ট্রোল হারে অ্যাক্সিডেন্ট করে। মানে এদেরকে ফাঁকা রাস্তায় ছেড়ে দিলেও এবার অ্যাক্সিডেন্ট করবে। সো এদের কথা বলে আসলে লাভ নাই। হেডস আপ ডিসপ্লেটা আমার লাগে যে প্রত্যেকটা গাড়ির থাকা উচিত, কাজ আমার না রাস্তা থেকে চোখ সরানো লাগতেছে না আমার স্পিডটা দেখার জন্য। এই যে প্রো কারা এরা? আফ্রিকান? কি করতেছে আফ্রিকানরা? বাংলাদেশে আইসা যদি এই কাজ করে, রাস্তার মাঝখান দিয়ে পার হইতেছে, হোয়াট? বা এই দেশে বুঝছি আসলে এই দেশে সমস্যা, বুঝছো, মানুষজন এখানে আইসাই খারাপ হয়ে যায়। এই যে এইখানে এই জায়গাটা যে কি অবস্থা, অলওয়েজ লেফট সাইড থেকে গাড়ি আসে।
মানে হ্যাঁ, প্রিয়াস যদি কারো থাকে না, লাইক ডে টু ডে যদি গাড়ি চালায়, কারো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হয়, তার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগে না, কারণ এত কমফোর্টেবল একটা গাড়ি, মানে যে কেউ চালাইতে পারবে। গাড়িটা খুবই মানে কি বলে, টিউন ফর ডেইলি ড্রাইভিং। সিভিক, আমি যদি সিভিকের কথা বলি, এনে সিভিকের টপিক আসারও কথা না, জিনিসটা হচ্ছে সিভিক হচ্ছে আপনার ডেইলি ড্রাইভ করতে একটু ডিফিকাল্ট, কাজ ওইটার মেনটেনেন্স আর একটু বেশি নিতে হয়, কাজ এটা টার্বো চার্জার আছে, সো অয়েল চেঞ্জগুলো একটু ফ্রিকুয়েন্টলি করতে হয়। দেন হচ্ছে আপনার খারাপ জায়গা থেকে তেল নেওয়াটা একটু মানে মাথায় কনসিডারেট রাখতে হবে যে বাজে তেল যেন না পড়ে। তারপর হচ্ছে আপনার ওটা ফুয়েল মাইলেজ খারাপ দেয়। সো এই জিনিসগুলো কিন্তু পিএসের সময় তুলনা করা রাখতেছেন। আপনি জাস্ট পিএস কিনবেন, চালাবেন, তেল ভরবেন একবার, মাসে শেষ। ভাইরা ডে টু ডে কিরকম ফুয়েল মাইলেজ পান? ডে টু ডে হ্যাঁ, মানে 20 এর উপর থাকে সাধারণত। আচ্ছা, ও সবসময় থাকে। হ্যাঁ, 20 এর বেলা চালাইলে 27 এর উপর চলে যায়, 27-এর উপর চলে যায়, সেটাই। সো হাইব্রিডের এই জিনিসটা হচ্ছে যে 20-এর উপর ইজিলি থাকে। দেন ম্যাক্স কত যাবে সেটা হচ্ছে ডিপেন্ড করে কেমনে চালাচ্ছে, মানে একটু ফাইন টিউনিং লাগে যে একদম ম্যাক্সটা পুশ করা যায়। যেমন এখন আমি একটু নর্মালি চালাচ্ছিলাম, প্লাস একটু টানছি 24.8। হ্যাঁ, অনেকের কোয়েশ্চেন থাকে যে ওই যে যেমন এই ভাইয়েরও কোয়েশ্চেন ছিল যে সে কি প্লাগ ইন হাইব্রিড যেটা প্রিয়াসের, ওইটা নেওয়াটা, যেহেতু বাংলাদেশে তেমন কোনো রিভিউ নাই, সো ওটা কি নেওয়াটা ঠিক হইতো কিনা, বিকজ রিভিউ নাই, ওটা কেউ তেমন কিনেও নাই। সো জিনিসটা হচ্ছে যে একটা হাইব্রিডের ব্যাটারি সাইজ যত বড় হবে তত আপনার ফুয়েল মাইলেজ তত বেশি পাবেন। হ্যাঁ, এখন কাহিনিটা হচ্ছে যে গাড়ি দুইটা সেমই, প্লাগ ইন হাইব্রিড আর গাড়িটা কি করতেছে আমার পিছে, বাসটা বামে যাবে। হ্যাঁ বামে যাবে, তাই ও এমনে চাপানো শুরু করছে। এখন আবার কি করবে? স্টুপিড, মানে ওরা মানে নেশা কইরা রাস্তায় নামে মানে যাত্রী উঠানোর জন্য কোনো ইন্ডিকেটর নাই, ডান থেকে বামে ঢুকলো আবার বাম থেকে ডানে বের হইতেছে। সবচেয়ে বড় সমস্যা বাস আর সিএনজির কিন্তু কোনো লাইটই পিছে কাজ করে না। হ্যাঁ, সিএনজি আমার সামনে সেদিন সিএনজি একটা অন্য গাড়িকে লাগাইছে, আমি আমার ফ্রেন্ড ছিলাম, আমরা নেমে দেন আমি নেমে ওই গ্যাঞ্জাম লাগাইছি, মানে যে যার গাড়িতে লাগাইছে একটা করলা ছিল, করলা হাইব্রিড। হ্যাঁ, মাইরা সামনে বাম্পার ছুটাই দিছে, ঠিক আছে, মানে ওই যে বাম্পার নট মেটাল বাম্পারটা, এক গাড়ির যে বাম্পার আসলে এটা খুলে ফেলাইছে। পরে তো দাঁড়ায় আছে। এখন কাহিনী হচ্ছে যে ওই ড্রাইভার বা মালিক যেই হোক বোঝা যায় নাই, সো উনি যে ছিল খুবই নরমভাবে কথা বলতেছিল, আমি নাইমা আমি গ্যাঞ্জাম শুরু করে দিছি, এই সিএনজি তুমি কথা বলো এই সেই। তারপরে হচ্ছে আমি ওনারে বলছি, পরে সিএনজি এলা চুপ হয়েছে, পরে হচ্ছে ওনাকে বলছি যে আপনি পুলিশে কল দেন আর হচ্ছে গাড়ি সিএনজি সাইড করো তুমি। পরে ওনারা সাইড করেছে, আমার কাজ ছিল, পরে আমি চলে গেছি এখান থেকে। মানে বলে কি আমার ইন্ডিকেটার দেওয়া না, পরে সিএনজি এলা বলতেছে। তাই আমি বললাম যে ভাই আপনার যে ইন্ডিকেটার দেওয়া এটাতে কিছু দেখাই যায় না, মানে পুরো ময়লা একদম। হ্যাঁ, কিচ্ছু দেখা যায় না যে ইন্ডিকেটার দেওয়া। হু দেয় ভাই, তুমি ইন্ডিকেটার তো থাকলেই হবে না, দেখা যাইতে হবে তো। যেমন ইউএসএতে রুল থাকে যে তোমার ইন্ডিকেটার যেন কত 50-70 মিটার্স থেকে যেন দেখা যায় দূর থেকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে প্লাগ ইন হাইব্রিডের কথা। সো হ্যাঁ, একটা নর্মাল হাইব্রিড, লেটস একটা নর্মাল টয়োটা প্রিয়াস আর হচ্ছে একটা প্লাগ ইন হাইব্রিড, সেম থিং, এভরিথিং সেম, জাস্ট ব্যাটারিটা সাইজটা বড় অ্যান্ড ওটা হচ্ছে একটা চার্জিং মেকানিজম আছে। সো চার্জিং মেকানিজমটা কোনো কমপ্লেক্স কিছু না, এটা নষ্ট হয় না, আর আপনারা চার্জ না করতে পারলেও প্যারা নাই, জাস্ট নর্মাল হাইব্রিডের মতো গাড়ি চালাবেন। হ্যাঁ, জাস্ট দ্য ফ্যাক্টরিজ যে যেহেতু এটা ব্যাটারি সাইজ বড়, সো আপনি যখন ব্রেক করতেছেন ও আরও বেশি এনার্জি স্টোর করতে পারতেছে, যে কারণে আপনি বেশি পরে ফুয়েল মাইলেজ বেটার পাচ্ছেন, মানে আরও ইভিতে আরও বেশিক্ষণ থাকতে চাইও। হ্যাঁ, সো এইটাই হচ্ছে বেনিফিট। সো কেউ যদি হাইব্রিড গাড়ি কেনার প্ল্যান করেন এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড প্লাগ ইন হাইব্রিড প্রিয়াসের যদি প্লাগ ইন হাইব্রিডটা পান, ওইটার ব্যাটারিটা অলমোস্ট 3 টাইমস বিগার দেন দ্য নর্মাল ওয়ান। হ্যাঁ, সো নর্মালটা যদি 1.3 কিলোওয়াট আওয়ার থাকে, ওটা হচ্ছে 3.3 কিলোওয়াট আওয়ারের মতো থাকে। হ্যাঁ, সো এই জন্য বলতেছি নিলে প্লাগ ইন হাইব্রিডটা নেন। ওইখানে মানুষজন বলে যে 50-60 কিলোমিটার পার লিটার যায়, কথাটা অ্যাকচুয়ালি ট্রু, যে ওই গাড়িটা প্রচুর পায়, অলমোস্ট লাইক এন ইভি। অ্যান্ড দিন শেষে হাইব্রিডের তো আপনার জানেনই, যদি আপনার ব্যাটারিও একদম জিরো হয়ে যায়, ইউ স্টিল হ্যাভ এন ইঞ্জিন যেটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। সো হাইব্রিড কেনার পর আপনার 20 বছর চিন্তা করার কোনো দরকার নাই যে গাড়িটা কি থেমে যাবে না সমস্যা হবে। জাস্ট রেগুলার মেনটেন্যান্স ফলো করবেন, আমার চ্যানেলে মেনটেন্যান্সের উপর অনেক গাইডস আছে, সেগুলো ফলো করবেন অ্যান্ড ইউ আর গুড টু গো। এটা অনেক কমফোর্টেবল, অনেক, মানে প্রিয়াস কেনার পর কারো আসলে কমপ্লেইন্স থাকার কথা না,
বিকজ প্রিয়াস মেড ফর ডে টু ডে ড্রাইভিং। আপনার মানে পকেটের উপর অনেক লাইট যাবে, ঠিক আছে, মানে আপনার মানির উপর দিয়ে অনেক হালকা যাবে। সো যেমন হাইব্রিডের মেনটেন্যান্সও কিন্তু আরেকটু এক্সটেন্ড করা যায়। যেমন নর্মাল গাড়ি যদি 4000 কিলোমিটার চেঞ্জ করে, হাইব্রিডের 6000 কিলোমিটার চেঞ্জ করলেও সমস্যা নাই। হাইব্রিডের যেটা বলতেছি যে ফ্যান ফিল্টারটা যেটা আছে সেটা যেন প্রত্যেক মেনটেন্যান্সের সাথে ওটা যেন চেঞ্জ করা হয়, হ্যাঁ, নাহলে কিন্তু যে ব্যাটারি প্রিম্যাচুরলি ফেল করবে আর কি। এটাই বাংলাদেশে যে পরিমাণ ধুলা এইটা। আর অলওয়েজ এসি ছাড়া গাড়ি চালাবো, অলওয়েজ। মানে এসি ফুল এসি ছাড়লেও কিন্তু মানে এমন কস্ট বাড়ে না, কস্ট খুব একটা বাড়ে না, কস্ট বাড়ে না। আর যদি 40 কিলোমিটার মানে আওয়ারের উপরে থাকে গাড়ি তখন উল্টা বেটার, কাজ ওই যে জানলা খোলা থাকলে উইন্ড রেজিস্ট্যান্সে গাড়ি অনেক স্লো করতে যায়, তখন ফুয়েল এফিসিয়েন্সি দেখা যায় যে গ্লাস উপর থাকলে বেটার হয়। প্রিয়াসের মতো একটা হাইব্রিড কেনা হইলে গোল থাকবে হচ্ছে যে আমি গাড়িটা পুরো মানে যত পারে যেখানে মন চায় গাড়ি চালা যাবো। কাজ দেখছো তো হাউ স্মুথ, ট্রান্সমিশনের কোনো জার্ক নাই। মানে এই গাড়িটা মানে টয়োটা আস্তে আস্তে এত রিফাইন করছে গাড়িটাকে, মানে এটা কিন্তু নর্মাল সিভিটি না, এটা হচ্ছে ইসিভিটি। সো বেসিক্যালি নাম সিভিটি আছে বাট এটার মেকানিজম পুরাই ডিফারেন্ট। কোনো জার্ক নাই, কোনো নাই, পাওয়ার ব্যান্ড একদম স্মুথলি ডেলিভার করে। হর্নটা একটু শক্ত নর্মাল গাড়ির থেকে, একটু শক্ত। বললাম না ডানলপ টায়ার্স আর নট গুড, কাজ তোমার কিন্তু দুইটাতেই আছে, ওই যে ডিস্ক ব্রেক আছে, রাইট? সো উই আর 50 অ্যান্ড অনেক 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 সময় লাগছে, এতক্ষণে মানুষ মরে যেত। এটা কি টায়ার ইস্যু? আর কিচ্ছু না। মানে দেখছো আমি 100% অ্যাপ্লাইও করিনি, স্টিল স্কিড করতেছে। স্কিড না মানে যে এবিএসটা অ্যাকচুয়েট হয়েছে, 50-তে যায় অ্যান্ড দেন প্রচুর টায়ার স্কিড করে। সো দ্যাটস ওয়াই আমি যেটা বলি যে অলওয়েজ গো ফর জাপানিজ বা হচ্ছে আমেরিকান টায়ার, যেটা হচ্ছে লাইক ইয়োকোহামা, ব্রিজস্টোন, মিশেলিন বা হচ্ছে গুডিয়ার, 4টা ভালো ব্র্যান্ড, বা কন্টিনেন্টাল 5টা। কন্টিনেন্টাল ইউজুয়ালি বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, সো এই 4টাই বলি আমি। ইয়োকোহামাটাই মনে হয় মোটামুটি ভালো। ইয়োকোহামা ভালো, খারাপ না, ইয়োকোহামা অনেক ভালো। আর মিশেলিন যদি পাও, হ্যাঁ। ব্রিজস্টোনও ওয়ে গুড, ব্রিজস্টোন তো জাপানিজ। মানে আননেসেসারি লক আপ খাচ্ছে, এত লক আপ আমি কোনো গাড়িতে খাইতে দেখিনি, আননেসেসারি লক আপ। অ্যান্ড গাইজ স্টিয়ারিংটা কিন্তু অনেক লাইট, সো গাড়ি চালায় কিন্তু অনেক মানে আরাম পাওয়া যায়। বিকজ ভারী স্টিয়ারিং হলে ওয়েটের একটা ফিল দিলে না, মানে কিছুক্ষণ চালানোর পর দেখবেন যে টায়ার লাগতেছে। সো গাইজ এখনকার ম্যাক্সিমাম গাড়ি কেউ যদি নতুন কিনেন তাহলে কিন্তু যে এই ইনফ্লেটার কিটটা আসে গাড়ির সাথে, সেটা হচ্ছে আপনারা যে এই নিচে পেয়ে যাবেন, এই যে এখানে নিচে পেয়ে যাবেন। সো এই ইনফ্লেটার কিটের সাথে এরকম একটা লিকুইডও থাকে, হ্যাঁ। সো আমি বলতেছি এই ইনফ্লেটারটা দিয়ে হচ্ছে আপনারা যে সিগারেট পোর্টে হচ্ছে আপনারা এই কানেকশনটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে দেখতেছেন যে পিএসআই অ্যান্ড বার দুইটাই লেখা আছে। সো দেন আপনারা চাকার সাথে এই যে এইটা কানেক্ট করে দেন হচ্ছে আপনারা দেখবেন যে কত পিএসআই হয়েছে। অ্যান্ড এইটা কিন্তু অনেক অ্যাকুরেট, বিকজ আমি এই গাড়িটা আজকে আসার পরে আমি আমার এটা দিয়ে মাপছিলাম অ্যান্ড এক্স্যাক্টলি 4টা চাকায় 33 পিএসআই ছিল, মানে 2.2 বার লেখা আছে দরজার প্যানেলে। সো এখানে হচ্ছে 4টা চাকাতে আমি পাইছি। সো আমি ভাইকে জিজ্ঞেস করার পর বললো যে হ্যাঁ উনি হচ্ছে এটা 2 মাস পর এটা চেক করে। সো এই জিনিসটা এখনকার মোটামুটি সব গাড়ির সাথেই থাকে। সো আলাদা করে কিন্তু এই জিনিসটা আপনাদের কিনা লাগবে না। সো তখন কিন্তু আপনারা এই জিনিসটা দিয়ে আপনারা মাসে একবার বা 2-3 মাসে একবার চেক করে নিতে পারতেছেন। অ্যান্ড গাইজ যেই ফ্লুইডটার কথা বললাম সেটা হচ্ছে ধরেন আপনার চাকা যদি লিক হয় তখন আপনার এই ফ্লুইডটা হচ্ছে এখানে কানেক্ট করা যায়, এখানে একটা জায়গা দিয়ে দেন কানেক্ট করে যদি আপনি এটা প্রেশারাইজ করেন তখন যেটা হবে যে ওই ফ্লুইডটা হচ্ছে আপনার চাকায় এন্টার করে অ্যান্ড হচ্ছে যেইখানে লিকটা আছে ওইখানে হচ্ছে ফ্লুইডটা যে একদম সিল হয়ে যায়। সো এভাবে কিন্তু যে লিক কিট বলে এটাকে, লিক কিটের সাথে আপনার যে এয়ার ইনফ্লেটারটাও দেয়। সো দ্যাটস হাউ ইউ ফিক্স অ্যান্ড টায়ার প্রেশার মেনটেন করবেন আপনাদের। So guys, that will be all for today and we will see you in the next one.